আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। মার্কিন নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখালো ইরান ও ভেনিজুয়েলা। এরপর জানিয়ে দিব পতনের দ্বার প্রান্তে বাকমুট, রাস্তায় রাস্তায় লড়াই। এরপর জানিয়ে দিব জাতিসংঘের প্রতি যে আহ্বান জানালো উত্তর কোরিয়া। এরপর জানিয়ে দিব শি জিনপিং এর ক্ষমতা বাড়াতে নতুন যে সংস্কার আনছে চীন। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম, নেতানিয়াহুর বিরুদ্ধে তুমুল বিক্ষোভ, উত্তাল তেল আবিব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট হলো এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। মার্কিন নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখালো ইরান ও ভেনিজুয়েলা। মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা অকার্যকর করে দিতে দুই দেশের মধ্যে সরাসরি জাহাজ চলাচল রুট চালু করেছে ইরান ও ভেনিজুয়েলা। উভয় দেশের উপরই বহাল রয়েছে মার্কিন নিষেধাজ্ঞা। তেহরান টাইম জানিয়েছে, ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে অবস্থিত ইরানি দূতাবাসে এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। এতে বলা হয়, ইরান ও ভেনিজুয়েলা উভয় দেশের ব্যবসায়ীদের পৃষ্ঠপোষকতা দিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরানি দূতাবাস দেশটির শিপিং লাইসেন্সের এক উদ্যোক্তাকে স্বাগত জানিয়ে বলেছে, এখন থেকে প্রতি 3 মাস অন্তর ভেনিজুয়েলার জন্য প্রয়োজনীয় নানা রকম পণ্য সামগ্রী একটি কার্গো জাহাজ ভেনিজুয়েলার উদ্দেশ্যে ইরান ছেড়ে যাবে। এর আগে গত সপ্তাহে IRISL জানিয়েছেন, ইরানের পরবর্তী কার্গো জাহাজ আগামী মে মাসে ভেনিজুয়েলার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। প্রসঙ্গত, সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক ও সহযোগিতা জোরদার করেছে ইরান ও ভেনিজুয়েলা। এরই ধারাবাহিকতায় 2022 সালের জুন মাসে ইরান সফর করেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ওই সফরে দু দেশের মধ্যে তেল ও গ্যাস, পেট্রোকেমিক্যাল, প্রযুক্তি, কৃষি, পর্যটক ও সাংস্কৃতিক খাতে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পতনের দ্বার প্রান্তে বাকমুট, রাস্তায় রাস্তায় লড়াই। পূর্ব ইউক্রেনের বাকমুট শহর দখল নিয়ে তীব্র লড়াই চলছে এবং ইউক্রেনীয় বাহিনী সেখান থেকে হটে আসার আগে শেষবারের মতো প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে। পশ্চিমা দেশের বিশ্লেষকরা মনে করেছেন, বাকমুট থেকে ইউক্রেনীয় বাহিনীর প্রত্যাহারের মঞ্চ তৈরি হয়েছে। ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনীয় সেনারা ওই শহরের পশ্চিমে নতুন পরিখা খনন করেছে এবং তাদের অভিজাত ইউনিটগুলোকে সেখানে পাঠানো হয়েছে। কিন্তু বাকমুটের ডেপুটি মেয়র অলেকজান্ডার মার্চেনকো জোর দিয়ে বলেছেন, রুশ সেনারা এখনো শহরটি দখল করতে পারেনি। দুই পক্ষের প্রচন্ড লড়াইয়ের মধ্যে রুশ বাহিনী নিয়মিত সেনারা শহরের উত্তর অঞ্চলে অগ্রসর হচ্ছে। তাদের সঙ্গে রয়েছে ওয়াগনার গ্রুপের ভাড়াটে সেনারা। বাকমুটের ডেপুটি মেয়র জানিয়েছেন, শহরের শেষ 4000 বেসামরিক নাগরিক গ্যাস, বিদ্যুৎ বা পানিবিহীন অবস্থায় আশ্রয় কেন্দ্রে লুকিয়ে রয়েছেন। মার্চেনকো জানান, শহরটির একটি বিল্ডিং ও অক্ষত নেই এবং প্রচন্ড গোলাবর্ষণে পুরো শহরটি ধূলিসাৎ হয়ে গেছে। গত কয়েক মাস ধরে রাশিয়া চেষ্টা করেছে বাকমুট শহরটিকে দখল করতে। লড়াই শহরের কাছাকাছি চলে এসেছে এবং রাস্তায় রাস্তায় লড়াই চলছে বলে জানান মার্চেনকো। শহরটিকে নিজেদের দখলে আনা রাশিয়ার জন্য সাম্প্রতিক মাসগুলোতে এক বিরল সাফল্য বলে বিবেচিত হবে। কিন্তু এরপরও এই শহরটির কৌশলগত গুরুত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। কিছু বিশেষজ্ঞ বলছেন, বাকমুটের গুরুত্বের চেয়ে রুশ বাহিনীকে অনেক চড়া মূল্য দিতে হবে। যুদ্ধের আগে বাকমুটের জনসংখ্যা ছিল প্রায় 75,000, কিন্তু ওই শহরটিকে দখলের জন্য হাজার হাজার রুশ সেনাকে প্রাণ দিতে হয়েছে। ইউক্রেনের সেনা অধিকারীরা অনুমান করেছেন, তাদের তুলনায় রাশিয়া 7 গুণ বেশি সেনা হারিয়েছে। এখন প্রচন্ড গোলাবর্ষণের মধ্যে রুশ বাহিনী ও ওয়াগনার গ্রুপের ভাড়াটে সেনারা বাকমুটের বেশিরভাগ এলাকা ঘিরে রেখেছে বলে মনে করা হচ্ছে। জাতিসংঘের প্রতি যে আহ্বান জানালো উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া অবিলম্বে বন্ধে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে উত্তর কোরিয়া। রবিবার রাষ্ট্রীয় গণমাধ্যম এক বিবৃতিতে 22 ফরেন মিনিস্টারি কিম সং জিয়াং বলেন, দুই দেশের মহড়া এবং তাদের বক্তব্য উত্তেজনাকে অত্যন্ত বিপজ্জনক পর্যায়ে নিয়ে যাচ্ছে। উত্তর কোরিয়ার কিম জং উন প্রশাসনের ওই কর্মকর্তা আরো বলেন, ওয়াশিংটন এবং সিউলের উস্কানিমূলক মন্তব্য এবং
যৌথ সামরিক মহড়া বন্ধে জোরালো আহ্বান জানাতে হবে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে। গত শুক্রবার ওয়াশিংটন ও তার মিত্র সিউলের পক্ষ থেকে আগামী 13 থেকে 23 মার্চ পর্যন্ত বড় পরিসরে যৌথ সামরিক মহড়া আয়োজনের ঘোষণা আসে। এরই প্রেক্ষিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এমন আহ্বান জানালো উত্তর কোরিয়া। এদিকে মিত্র দুই দেশের পক্ষ থেকে বলা হয়েছে, উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক অস্ত্র কর্মসূচির ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় মহড়ার পদক্ষেপ নেওয়া হয়েছে। উত্তর কোরিয়ার পারমাণবিক বোমা ও ক্ষেপণাস্ত্র নির্মাণ ও পরীক্ষার কাজে নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে জাতিসংঘ। নিষেধাজ্ঞা সত্ত্বেও একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে কিম জং উনের দেশ। যদিও সিউল ও ওয়াশিংটনের সামরিক মহড়ার আয়োজনকে আক্রমণের প্রস্তুতি হিসাবে দেখেছে পিয়ংইয়াং। কিম সং জিয়াং আরো বলেছেন, আন্তর্জাতিক অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে পড়ার পিছনে ওয়াশিংটন দায়ী। এ অবস্থায় এই অঞ্চলটিতে শক্তির ভারসাম্য নিশ্চিত করার জন্য পারমাণবিক অস্ত্রগুলো একমাত্র উপায়। বছরের শুরুতে একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে করে চলছে উত্তর কোরিয়া। এ নিয়ে উদ্বেগ জানিয়ে আসছে পার্শ্ববর্তী দেশ জাপান ও দক্ষিণ কোরিয়া। শি জিনপিং এর ক্ষমতা বাড়াতে নতুন যে সংস্কার আনছে চীন, আইন পাশ করে ক্ষমতার মাত্রা বাড়াতে চীনের রাজধানী বেইজিং এ মিলিত হয়েছেন দেশটির আইন প্রণেতারা। আর এর মাধ্যমে চীনের সরকার এবং অর্থনীতির ওপর প্রেসিডেন্ট শি জিনপিং এর নিয়ন্ত্রণ আরো শক্তপোক্ত হতে চলছে। এছাড়া চীনের পার্লামেন্ট ন্যাশনাল পিপলস কংগ্রেসের প্রেসিডেন্ট হিসেবে শি জিনপিং এর তৃতীয় মেয়াদ এবং তার দলের শীর্ষ স্থানীয়দের নিয়োগ নিশ্চিত করা হবে। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহের এ অধিবেশনে এশিয়ার পরাশক্তি দেশটির নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করা হবে। তিনি হবেন প্রেসিডেন্ট শি জিনপিং এর সেকেন্ড ইন কমান্ড। অন্যদিকে প্রধানমন্ত্রী পদ থেকে সরে যাবেন বর্তমানে এই পদে আসীন লি কেকিয়াং। বিবিসি বলছে, 2 সেশনে এটি হবে বার্ষিক অধিবেশন, কিন্তু এ বছরের অধিবেশনে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ পার্লামেন্টের এই প্রতিনিধিরা কমিউনিস্ট পার্টি সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার তথা পুনর্নির্মাণ করবেন বলে আশা করা হচ্ছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, বেসরকারি ব্যবসা প্রভাব বিস্তারের কাজকে আরো শক্তিশালী করার পাশাপাশি আর্থিক খাত এবং বৈজ্ঞানিক ও প্রযুক্তির কাজ তত্ত্বাবধানকারী সংস্থাগুলোর উপর নিয়ন্ত্রণ আরো দৃঢ় করবে ন্যাশনাল পিপলস কংগ্রেসের প্রতিনিধিরা। বিবিসি বলছে, এ ধরনের পদক্ষেপগুলো সম্ভবত চীনা কমিউনিস্ট পার্টি এবং সরকারের মধ্যকার লাইনগুলোকে আরো অস্পষ্ট করবে এবং বেসরকারি খাতে পার্টির নিয়ন্ত্রণকে আরো সুদৃঢ় করবে। এছাড়া এ সপ্তাহের সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর নেতৃত্বকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন করা হবে। এতে তিনি চীনের প্রেসিডেন্ট এবং সশস্ত্র বাহিনীর প্রধান নির্বাচন হবে। এর আগে শি জিনপিং গত বছরের অক্টোবরে প্রেসিডেন্ট হিসেবে তার তৃতীয় মেয়াদ নিশ্চিত করে। ওই সময় ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির তৃতীয় মেয়াদের জন্য চীনা প্রেসিডেন্ট হিসেবে শি জিনপিংকে পুনরায় নির্বাচিত করে। আর এর মধ্যে দিয়ে শি জিনপিং কার্যত আজীবন প্রেসিডেন্ট থাকার সুযোগ পেয়ে গেছেন বলে সমালোচকরা দাবি করে থাকেন। নেতানিয়াহুর বিরুদ্ধে তুমুল বিক্ষোভ, উত্তাল তেল আবিব। ইসরায়েলের অতি ডানপন্থী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের বিতর্কিত বিচার ব্যবস্থা সংস্কারের প্রস্তাবের বিরুদ্ধে তুমুল বিক্ষোভ হয়েছে। সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে রাজধানী তেল আবিবে। টিআরটি ওয়ার্ল্ড ও আল জাজিরা জানিয়েছে, ধারাবাহিক বিক্ষোভ কর্মসূচির অংশ হিসাবে শনিবার হাজার হাজার ইসরায়েলি বিক্ষোভে অংশ নেন। এদিন রাজধানী তেল আবিব ছাড়াও হাইফার কাছে জেরুজালেম ও কার্মিয়েলেও তুমুল বিক্ষোভ হয়েছে। তেল আবিবের বিক্ষোভে এ যাবৎকালের মধ্যে সবচেয়ে বড়। খবরে বলা হয়েছে, তেল আবিবে বিক্ষোভকারীরা ইসরায়েলি পতাকার পাশাপাশি ফিলিস্তিন ও সংখ্যালঘুদের পক্ষে পতাকা প্রদর্শন করেন এবং স্বাধীনতা স্বাধীনতা বলে স্লোগান দেন। বিক্ষোভকারীদের হাতে বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানারও ছিল। কোন কোন ব্যানারে নেতানিয়াহু ও তার সরকারের চরম ডানপন্থীদের ছবির ক্যাপশনে লেখা ছিল, একটি উর্থি জাতিকে নিচে নামিয়ে দিচ্ছেন তারা। জানুয়ারিতে দেশটির ইতিহাসে সবচেয়ে ডানপন্থী সরকার প্রধান নেতানিয়াহুর অতি জাতীয়বাদী জোটের শপথ নেওয়ার পর থেকে নিয়মিত ভিত্তিতে প্রতি সপ্তাহের শনিবারে বিক্ষোভ করে আসছেন ইসরায়েলিরা। শনিবার ছিল টানা 9ম সপ্তাহের বিক্ষোভ। বিক্ষোভকারীদের দাবি, নেতানিয়াহু সরকার বিচার বিভাগ সংস্কারের যে প্রস্তাব দিয়েছে তাতে আদালতের স্বাধীনতা খর্ব করবে।
দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম হবে। কারণ নতুন আইন কার্যকর হলে সরকার তাদের ইচ্ছা অনুযায়ী বিচারক নিয়োগ দিতে পারবে। তবে এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে নেতানিয়াহু। অভিযোগ উঠেছে নেতানিয়াহুর দুর্নীতি, জালিয়াতি এবং বিশ্বাস লঙ্ঘনের অভিযোগ। বিচারাধীন মামলার বিচার নিজের পক্ষে নিতেই বিচার বিভাগ সংশোধন করার উদ্যোগ নিয়েছেন।